घर में दूध ऑस्ट्रेलिया वाला आता है, लेकिन चाय भारत वाली बनती है। घर में दूध ऑस्ट्रेलिया वाला आता है, लेकिन চায় ভারত वाली बनती है। এই একটা মন্তব্যেই অস্ট্রেলিয়ায় ঝড় তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করার এই স্টাইল মোদিজির নতুন নয়। এর আগেও বিদেশের মাটিতে একাধিক বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। কূটনৈতিক এই চাণক্য নীতি নিয়েই এবার অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং নিউজিল্যান্ড সফরে বেরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে এবারের মেলবোর্ন সফরে একের পর এক বড় কৌশলগত চুক্তির জন্য আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন নরেন্দ্র মোদী। ইউরেনিয়াম থেকে প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা থেকে ক্রিটিক্যাল টেকনোলজি, মোট 18টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া, এই দুই দেশ। কিন্তু প্রশ্ন হলো, এই 18টা সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি ঠিক কোনটা, আর কেন দীর্ঘ 12 বছর পর আবার ইউরেনিয়াম সহযোগিতা নিয়ে এই দুই দেশের মধ্যে এত তোলপাড় শুরু হয়ে গেছে? আর এই ব্যাক টু ব্যাক 3টি দেশ সফরের পেছনে কি শুধুই দ্বিপাক্ষিক কূটনীতি লুকিয়ে রয়েছে, নাকি এর নেপথ্যে রয়েছে চীনের বাড়তে থাকা প্রভাব? এই দীর্ঘমেয়াদী সফরে কি ভারত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সাজাচ্ছে? আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টাই বিশ্লেষণ করব। নমস্কার, আমি কুন্তল, আর আপনারা দেখছেন টক টিপ বাংলা। সম্প্রতি ইন্দোনেশিয়া সফর শেষে মোদী গত 8ই জুলাই পৌঁছেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। 2014 এবং 2023 সালের সফরের পর 2026-এ ইন্ডিয়া অস্ট্রেলিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফর করলেন পিএম মোদী। তবে এবারের সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। আমরা যদি ম্যাপে ভারত মহাসাগরের ডান দিকে তাকাই, তাহলে দেখব একদম নিচের দিকে পরপর 3টি দেশ রয়েছে, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং তারপরই রয়েছে নিউজিল্যান্ড। এবং এই 3টি দেশই পিএম মোদী সফর করছেন। যদিও নিউজিল্যান্ড সফর এখনো বাকি রয়েছে, কিন্তু এই 3টি দেশ সফরের মধ্যে একটা কমন লিঙ্ক রয়েছে, যা ভারতের অগ্রগতিকে বুস্ট করার কাজ করছে ইতিমধ্যে। তবে সেই কমন লিঙ্ক দেখার আগে অস্ট্রেলিয়ার সফরে ঠিক কি কি আউটকাম বেরিয়ে এলো সেগুলো একবার দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার সফরের সবচেয়ে বড় আউটকাম হলো ইউরেনিয়াম এক্সপোর্ট ইন ইন্ডিয়া, যা ভারতের পারমাণবিক জ্বালানি বা নিউক্লিয়ার এনার্জি খাতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদিও এর আগে 2014 সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন চুক্তি হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল ভারতে বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা মেটাতে নিউক্লিয়ার এনার্জি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা, আর এই নিউক্লিয়ার এনার্জি তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম অস্ট্রেলিয়ার কাছ থেকে সংগ্রহ করা। কারণ বিশ্বের সবথেকে বেশি ইউরেনিয়াম রয়েছে এই অস্ট্রেলিয়ার কাছেই। তবে সমস্যা ছিল অন্য জায়গায়। সেই সময়ে ভারত নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটিতে সই করেনি, যে কারণে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম থেকে ভারত বঞ্চিত ছিল। কিন্তু এখন কথা হচ্ছে, এই এনপিটি আসলে ঠিক কি? এনপিটি হলো একটা আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য হলো বিশ্বে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ করা এবং একই সাথে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহারের সুযোগ তৈরি করা। ফলে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার নীতি ছিল এনপিটিতে সই না করা, যে কোনো দেশের কাছে ইউরেনিয়াম রপ্তানি না করা। যদিও 2008 সালে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি ভারতের জন্য বিশেষ সুবিধা বা ছাড় দিয়েছিল, তবুও বাস্তবে ইউরেনিয়াম সরবরাহ প্রক্রিয়া কার্যকর হয়নি। আর এবার 2026 সালে দাঁড়িয়ে এই বার্ষিক সম্মেলনে সেই সহযোগিতা বাস্তবে রূপ পেল। ফলে এবার ভারত অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ইম্পোর্ট করবে, যা ভারতকে তার মাস্টার প্ল্যান নিউক্লিয়ার এনার্জি উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে রাখবে। তবে সম্প্রতি এর আগেও কানাডার সাথে ইউরেনিয়াম ডিল হয়েছিল ভারতের, আর এবার তার সাথেই নাম জুড়ল অস্ট্রেলিয়ার। তবে প্রশ্ন হলো, এখনই কেন এই প্রক্রিয়াকে এতটা পরিমাণ সামনে আসছে বা গতি আসছে? এক্ষেত্রে চীন ফ্যাক্টর এবং সম্প্রতি হরমুজে হওয়া বিশ্ব সংকটের কারণেই ইউরেনিয়াম প্রক্রিয়ায় গতি লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ভারতে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে, আর এই সংকটময় পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা মেটাতে ভারত নিউক্লিয়ার এনার্জির ওপর জোর দিচ্ছে। আর তাই কানাডার পর এবার অস্ট্রেলিয়ার সাথে ইউরেনিয়াম চুক্তিতে ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে দেখছেন বিশেষজ্ঞ মহল।
অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণেও এখন ভারতের সাথে জুড়ছে বিভিন্ন দেশ, আর তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়া জয়েন্ট ডিক্লারেশন অন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশনে স্বাক্ষর করেছে। এর ফলে ভারত এবং অস্ট্রেলিয়া যৌথভাবে ডিফেন্স এবং নিরাপত্তা নিয়ে একে অপরের পাশে দাঁড়াবে। তবে এই ঘোষণায় শুধু দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাই নয়, কোয়াড, এশিয়ান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IORA এবং প্যাসিফিক আইল্যান্ড ফোরাম বা PIF এর মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও রয়েছে। অর্থাৎ ভারত ও অস্ট্রেলিয়া শুধু নিজেদের সম্পর্ক শক্তিশালী করছে না, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা বিস্তৃত কৌশলগত নেটওয়ার্ক তৈরি করতে চাইছে। তবে এখানেই প্রশ্ন উঠছে, এটা কি সরাসরি চীনকে ঘিরে তৈরি হওয়া একটা নতুন জোট? এক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক কখনোই চীন বিরোধী জোট এমনটা কিন্তু বলা যায় না, কারণ তাদের লক্ষ্য একটাই, ইন্দো প্যাসিফিকে বাণিজ্য উন্মুক্ত রাখা, অর্থাৎ একচেটিয়া আধিপত্য সরিয়ে নিয়ম মেনে ব্যবসা বাণিজ্য সচল রাখা। কিন্তু আন্তর্জাতিক কৌশলগত বিশ্লেষকদের মতে দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী এবং ভারত মহাসাগরে চীনের বাড়তে থাকা সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের নিরাপত্তা সহযোগিতা বেইজিংয়ের প্রভাবকে ব্যালেন্স করার বৃহত্তর কৌশলের অংশ হতে পারে। এছাড়াও এই দুই দেশ সমুদ্র নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে ম্যারিটাইম সিকিউরিটি কোলাবোরেশন রোডম্যাপ এবং কোস্ট গার্ডের মতো সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আর এখানেই লুকিয়ে রয়েছে এই বৈঠকের আরেকটা বড় জিওপলিটিক্যাল বার্তা। ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দেশই ভারত মহাসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক একটা শক্তি। বিশ্বের প্রায় 90% আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্রপথে সম্পন্ন হয়। তাই ভারত মহাসাগর, মালাক্কা প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের মতো অঞ্চলগুলোর গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। এই পরিস্থিতিতে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যারিটাইম সিকিউরিটি কোলাবোরেশন রোডম্যাপের মূল লক্ষ্য হলো এই দুই দেশের নৌবাহিনী এবং কোস্ট গার্ডের মধ্যে তথ্য আদান প্রদান বাড়ানো, যৌথ মহড়া পরিচালনা করা, জাহাজ নির্মাণ, মেরামত এবং রক্ষণাবেক্ষণের সহযোগিতা বৃদ্ধি করা এবং প্রয়োজনে সমুদ্রে একে অপরের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করার সক্ষমতা গড়ে তোলা। তবে এর পেছনেও রয়েছে একটা বড় ভূ রাজনৈতিক কারণ। গত কয়েক বছরে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ, সামরিক ঘাঁটি তৈরি এবং ভারত সাগরে চীনা যুদ্ধ জাহাজের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। ফলে ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকার মতো দেশগুলো এখন ইন্দো প্যাসিফিকে নিজেদের সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করছে। যদিও কোনো দেশ সরাসরি চীনের নাম উল্লেখ করছে না, তবুও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপগুলোর অন্যতম উদ্দেশ্য হলো রুল বেসড ম্যারিটাইম অর্ডার বজায় রাখা এবং কোনো একক শক্তির আধিপত্যকে ভারসাম্য রাখা। এছাড়াও অর্থনৈতিক দিক থেকেও একটা বড় বার্তা দিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এই দুই দেশ মিলে কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট বা CEC এর আলোচনা দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই চুক্তি এখনও চূড়ান্ত হয়নি, তবে এর গুরুত্ব কোনো অংশেই কম নয়, কারণ 2022 সালে ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট বা ECT এর কার্যকর হওয়ার পর থেকেই ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 55% বৃদ্ধি পেয়েছে। ফলে এবার এই দুই দেশ আরও বড় একটা মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে। তবে এই CEC এ স্বাক্ষর করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। কৃষিপণ্য, দুগ্ধজাত পণ্য, বাজারে প্রবেশাধিকার এবং বিভিন্ন শিল্পখাতের স্বার্থ নিয়ে এখনও এই দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা বাকি রয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে CEC শুধু বাণিজ্য বাড়ানোর জন্য একটা চুক্তি নয়, বরং আগামী এক দশকে ভারত অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার রোড ম্যাপ। তবে শুধু বাণিজ্য নয়, ভবিষ্যতের প্রতিযোগিতা এখন প্রযুক্তি নিয়েও। আর সেই কারণেই এই বৈঠকে চালু করা হয়েছে প্যাক্টস, অর্থাৎ পার্টনারশিপ অন সাইবার ক্রিটিক্যাল টেকনোলজিস অ্যান্ড সাপ্লাই চেইন। পাশাপাশি ACI-TI এর মতো প্রযুক্তি সহযোগিতার উদ্যোগও সামনে আসছে। এর মাধ্যমে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, সেমিকন্ডাক্টর,
ক্রিটিক্যাল মিনারেলস এবং সাপ্লাই চেনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই দুটো দেশ একসাথে বা যৌথভাবে কাজ করবে। এর পেছনেও রয়েছে একটা বড় জিওপলিটিক্যাল কারণ। গত কয়েক বছরে গোটা পৃথিবী বুঝতে পেরেছে কোনো একটা দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল সাপ্লাই চেন ঠিক কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে চীনের ওপর নির্ভরতা কমাতে এখন ভারত বিকল্প প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। তাই প্রযুক্তির সহযোগিতার এই সিদ্ধান্তকে শুধুমাত্র একটা প্রযুক্তিগত চুক্তি হিসাবে নয়, বরং ভবিষ্যতের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসাবেই দেখা হচ্ছে এবং বিশেষজ্ঞরা এমনটাই মনে করছে। এছাড়াও এই বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা এই দুই দেশের সম্পর্ককে আরও গভীর করে তুলবে। অস্ট্রেলিয়ার বৃহত্তম পেনশন ফান্ড অস্ট্রেলিয়ান সুপার ভারতের বড় বিনিয়োগের ঘোষণা করেছে। রুপটপ সোলার ট্রেনিং একাডেমি গড়ে তোলা, অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ভারতে তৈরি করা এবং খনিজ গবেষণায় সহযোগিতা করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে এই দুই দেশের তরফ থেকে। অর্থাৎ শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং বিনিয়োগ এই সব ক্ষেত্রেই দুই দেশ মিলে সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করছে বা চালাচ্ছে। সব মিলিয়ে এই বৈঠকের 18টা চুক্তিকে যদি এক লাইনে ব্যাখ্যা করতে হয় তাহলে বলা যায় এটা শুধুমাত্র ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বৈঠক নয়, বরং এটি এমন একটা দীর্ঘমেয়াদী কৌশল যেখানে জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা, সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি এবং ইন্দো প্যাসিফিকের শক্তির ভারসাম্য এই সব কিছুকে একসঙ্গে গুরুত্ব দেওয়া। আর এখানেই ফিরে আসি ভিডিওর শুরুতে বলা সেই কমন লিঙ্কের ব্যাপারে। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং এরপর নিউজিল্যান্ড এই তিনটি দেশই ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে মোদির এই ধারাবাহিক সফর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো ভারতের বৃহত্তম ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা অন্যতম অংশ, যা ভবিষ্যতে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে, এটা একেবারে নিশ্চিত। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।